মাইলখানেক দীর্ঘ এ সবুজ উদ্যানটি কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল। জঙ্গলিরা যেদিকে ছুটে গেল, মার্কলির বাহিনী এবার ছুটল সেদিকে। পলাতক লোকদের ধাওয়া করে তাদের তাড়িয়ে বেড়াতে চায় মার্কলি। দেখতে চায় এখান থেকে বেরোনোর কোনো গোপন পথে তারা প্রবেশ করে কিনা। জঙ্গলিদের চিৎকার ও ডাকাডাকির স্বর লক্ষ্য করে তাদের পিছু ধাওয়া করছে মার্কলিরা। মার্কলির সামনে ছুটছে দুজন জঙ্গলি। সে তাদের অনুসরণ করে ছুটল ওদের পিছু পিছু। কিছু দূর যেতে তাদের সাথে সামিল হলো আরও একজন। মার্কলির সামনে এখন দুজন নয়, তিনজন জঙ্গলি ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে জঙ্গলি তিনজন সবুজ উদ্যানের এক প্রান্তে এসে পৌঁছল এবং তিনজনই পড়িমড়ি করে এক পাহাড়ি উপত্যকায় উঠতে শুরু করল। মার্কলি কিছুটা দূরত্ব রক্ষা করে তাদের পেছন পেছন দৌড়াচ্ছিল। তিনজনই ছোট উপত্যকাটি পেরিয়ে অপর দিকে নেমে গেল। মার্কলি অনুসরণ করল তাদের। উপত্যকার চূড়ায় উঠতেই তার নজরে পড়ল অন্যদিকে একটি কালো পাহাড়ি অঞ্চল। সেখানে একটি পর্বত গহ্বরের মুখ ছিল, যার মধ্যে মাথা নত করে ঢুকে যাওয়া যেত। মার্কলির চোখের সামনে লোক তিনজন সেই পর্বত গহ্বরে প্রবেশ করল এবং তার দৃষ্টির আড়াল হয়ে গেল। মার্কলি তলোয়ার হাতে সেই পর্বত গহ্বরের মুখে গিয়ে দাঁড়ালো। ভিতর থেকে গহ্বর ক্রমশ প্রশস্ত মনে হলো। মার্কলি কালবিলম্ব না করে সেই গহ্বরে ঢুকে গেল। তার কানে এলো জঙ্গলিদের দৌড়ানোর শব্দ। সে শব্দ লক্ষ্য করে সাবধানে এগোতে শুরু করলো মার্কলি। এটা কোনো প্রাকৃতিক সুড়ং নাকি ফেরাউন দ্বিতীয় রিম্যান্স মরার আগে এটা বানিয়েছিল স্পষ্ট বোঝা গেল না। সুড়ঙের পথ ছিল অন্ধকারাচ্ছন্ন। বাঁকের কাছে তা ঘুটঘুটে আধারের রূপ নিল। এভাবে কয়েকটি বাঁক পেরিয়ে আসার পর সামনের পথ কিছুটা আলোকিত মনে হলো। মার্কলি এখন আর লোক তিনজনকে দেখতে পাচ্ছিল না, তবে তাদের কথা বলার স্বর শুনতে পাচ্ছিল। সে দ্রুত এগিয়ে গেল এবং সামনেই তিনজন জঙ্গলিকে গুহার গোলাকার মুখ দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখল। জঙ্গলি তিনজনকে সে হত্যা করতে চাইল না, কারণ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। জঙ্গলি তিনজন গহ্বর থেকে বেরিয়ে গেলে মার্কলিও গহ্বর থেকে বেরিয়ে এলো। তিনজনের মধ্যে একজন আর ছুটতে পারছিল না। লোকটি পথের মাঝে মুখ থুবড়ে পড়ে গেল। মার্কলি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালো। দেখল লোকটি ওই বুড়ো, যাকে সেদিন সাপের ফণাযুক্ত লাঠি হাতে দেখেছিল। গতবার তার সাথী যখন মানুষ খেকোদের হাতে নিহত হয়, তখন এই বুড়োই ওদের নেতৃত্ব দিচ্ছিল। এই লোক খুবই বৃদ্ধ ছিল। হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারল না। গহ্বরের বাইরে টিলা ও পাহাড়ি পথ। এ পথ গিয়ে মিশেছে অনতিদূরে বালি ও কাঁকর বিছানো এক উঁচু উপত্যকায়। উপত্যকার এক পাশে দাঁড়িয়ে আছে একটু আগের দেখা কালো পাহাড়টি। মার্কলি বৃদ্ধকে ধরে উঠালো এবং তার পালিয়ে যাওয়া দুই সঙ্গীকে ডেকে থামতে ইশারা করল। সে বৃদ্ধকে বোঝাতে চেষ্টা করল যেন তিনি তার দুই সঙ্গীকে ফিরে আসতে বলেন। বৃদ্ধ তাদের ডাকল। বৃদ্ধের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল জঙ্গলি দুজন। বৃদ্ধ তাদেরকে কাছে আসতে বলল। মার্কলিকে সে মিশরীয় ভাষায় বলল, আমি তোমাদের ভাষা বলতে ও বুঝতে পারি। আমাকে হত্যা করে তোমার কোনো লাভ নেই। মার্কলি মিশরি ভাষা ভালোই বলতে ও বুঝতে পারত। সে বৃদ্ধকে বলল, আমি তোমাকে হত্যা করতে চাই না। তোমার সঙ্গীদেরও হত্যা করব না। তোমরা শুধু বেরিয়ে যাওয়ার রাস্তা দেখাও। কেন, তোমরা কি এখান থেকে বের হতে পারছো না? বৃদ্ধ প্রশ্ন করল। হ্যাঁ, মার্কলি উত্তর দিল। আমি তোমাদের রাজত্ব থেকে বের হয়ে যেতে চাই, কিন্তু পথ পাচ্ছি না। বৃদ্ধ তার দুজন সাথীদের কিছু বলল। তারা দুজন খুব ভয় পেয়ে গেল বৃদ্ধের কথা শুনে। বৃদ্ধ মার্কলিকে বলল, এদের সাথে যাও। এরা তোমাকে বেরিয়ে যাওয়ার সোজা রাস্তা দেখিয়ে দেবে। তুমিও আমার সাথে চলো। এরা আমাকে ভুল পথ দেখাতে পারে। মার্কলি বৃদ্ধকে বলল। বৃদ্ধ তার সাথে যেতে বাধ্য হলো। দুই পাশে দুটো টিলার মধ্য দিয়ে সরু একটি পথ চলতে লাগলো ওরা। কিছু দূর গিয়ে নতুন একটি টিলার উপরে চড়ল। এই টিলা পার হয়ে আঁকাবাঁকা পেঁচানো রাস্তা ধরে কিছু দূর এগোতে খোলা মরুভূমিতে পৌঁছে গেল। এমন জায়গা দিয়ে মরুভূমিতে পৌঁছালো ওরা, কেউ ধারণাও করতে পারবে না এখানে কোনো রাস্তা আছে, যা ভিতরের রহস্যময় গোপন পৃথিবীতে নিয়ে যেতে পারে। বৃদ্ধ বলল, তুমি এখন চলে যাও, নইলে খোদার অভিশাপে তুমি পুড়ে ভস্ম হয়ে যাবে। মার্কলি বলল, কিন্তু আমার সঙ্গীদের কি হবে? ওরা তো ভেতরে আটকা পড়ে আছে।
ওদের ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারি না। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে ওদের খুঁজে বের করি, তারপর ওদের নিয়ে চলে যাব আমি। আমরা ওদেরকেও তোমার মতো বেরিয়ে যাওয়ার পথ চিনিয়ে দেব। তুমি না হয় এখানে অপেক্ষা করো, আমরা ওদের পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ওরা তোমাদেরকে সে সুযোগ নাও দিতে পারে। এ অভিশপ্ত পাহাড়ে আটকা পড়ে ওরা পাগল হয়ে গেছে। ওরা তোমাদের হত্যা করে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে আমাকে নিয়ে চলো, তাতেই তোমাদের লাভ হবে। অগত্যা তাকে সঙ্গে নিয়ে উলঙ্গ 3 জঙ্গলি আবার সেই পথে ফিরে চলল। ফেরার পথে মার্কলি রাস্তার প্রতিটি বাঁক ও চড়াই উতরাই ভালো মতো দেখে নিল। আবার ওরা গর্তের মুখে এসে পৌঁছল এবং গুহাপথে হেঁটে সে ভয়ঙ্কর সবুজ প্রান্তরে প্রবেশ করল। বৃদ্ধ তাকে সেখানে নিয়ে গেল যেখানে মার্কলির সঙ্গীকে তারা আগুনে ভুনা খেয়েছিল। মার্কলির সাথীরা তাকে খুঁজে বেড়াচ্ছিল। কয়েকজন জঙ্গলি লাশ পড়ে থাকতে দেখল ওরা। শিশুদের লাশও ছিল তার মধ্যে। বৃদ্ধ এমন গণহত্যা আগে আর কখনো দেখেনি। তার চেহারা কঠিন হয়ে গেল। থমকে দাঁড়িয়ে সে খুব ধৈর্যের সাথে মার্কলিকে জিজ্ঞেস করল, এই নিষ্পাপ শিশুদের তোমরা কেন হত্যা করলে? তোমরা আমার সাথীকে আগুনে পুড়িয়ে খেয়েছিলে। মার্কলি জিজ্ঞেস করল, সে তোমাদের কি ক্ষতি করেছিল? সে পাপ দুনিয়ার লোক ছিল। বৃদ্ধ বলল, সে আমাদের পবিত্র ভূমিতে এসে এখানকার মাটিকে নষ্ট ও নাপাক করেছিল। তোমরা এখানে কেন থাকো? মার্কলি জিজ্ঞেস করল, ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর পাহারা দেওয়ার জন্য? আমি এ প্রশ্নের উত্তর দিতে পারবো না, বৃদ্ধ বলল। মার্কলি তার লোকদের বলল, এদের নারীদের ধরে নিয়ে এসো। আক্রমণের আগেই সে সবাইকে বলে দিয়েছিল তারা যেন কোনো নারীকে হত্যা না করে এবং তাদের লাঞ্ছিতও না করে, তাদেরকে শুধু নিরাপত্তা বন্দী হিসাবে রাখে। মার্কলির সাথীরা 10-12 জন নারীকে নিয়ে এলো সেখানে। এদের মধ্যে 2-3 জন বৃদ্ধা আর সব যুবতী, কিশোরী ও শিশু বালিকাও ছিল। এরা সবাই ছিল বস্ত্রহীন, উলঙ্গ, কিন্তু এজন্য কারে মধ্যে কোনো সংকোচ ছিল না। তাদের গায়ের রং গমের মতো উজ্জ্বল ফর্সা, শরীরের গঠন সুডাম সুডোল, মুখের আকৃতি সুশ্রী ও সুন্দর, মাথার চুল তাদের কোমর পর্যন্ত ছড়িয়েছিল। মেদহীন নিটল অভাবগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মার্কলি। তোমরা কি চাও তোমাদের নারীদেরকে তোমাদের সামনে অপমানিত ও হত্যা করি? মার্কলি বৃদ্ধকে জিজ্ঞেস করল। তার আগে কি তুমি আমাকে হত্যা করবে না? বৃদ্ধ বলল, না। মার্কলির সোজা উত্তর। শোনো পাপিষ্টরা, বৃদ্ধ বলল, তোমাদের নারীরা কাপড়ের আবরণে দেহ ঢেকে রাখে, কিন্তু মনের উপর কোনো আবরণ দেয় না। পর্দার মধ্যে লুকিয়ে থেকেও তারা হয় নির্লজ্জ ও বেহায়া। তাদের নিয়ে তোমরা নাচের আসর বসাও, গানের জলসা করো আর হৃদয়কে করো কলুষিত। নারীদের দেখলেই তোমাদের চোখে জাগে কামের নেশা, ভোগের আগুন। নারীর জন্য তোমরা খুনোখুনি করো, রাজ্য ত্যাগ করো। নারী হয় তোমাদের ধ্বংসের কারণ। কিন্তু আমাদের নারীরা উলঙ্গ থাকে, তবে বেহায়াপনা করে না। কোনো পুরুষ তার জন্য নির্ধারিত নারী ছাড়া অন্য কোনো স্ত্রীলোকের দিকে কামের নজরে তাকায় না। নারীরা আমাদের পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। তোমরা আমাদের খোদা রিমান্সের সব গুপ্তধন নিয়ে যাও, কিন্তু আমার অনুরোধ, আমাদের বউ বেটির গায়ে হাত দিও না। আমি অঙ্গীকার করছি, তুমি আমাদেরকে সম্রাট রিমান্সের গুপ্তধন পাওয়ার রহস্য বলে দিলে আমরা তোমাদের কোনো নারীর অসম্মান করব না, তোমাদের কারো উপর কোনো অত্যাচারও করব না। যত তাড়াতাড়ি পারি আমরা গুপ্তধন নিয়ে এখান থেকে চলে যাব, আর কোনো দিন এ পথে পা বাড়াবো না। ভালোই বলেছ হে ডাকাত সর্দার, কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিতে নিষেধ আছে আমাদের আইনে। ডাকাতের কোনো কথা বা অঙ্গীকারে বিশ্বাস করি না আমরা। বৃদ্ধের ঠোঁটে তিরস্কারের বিদ্রূপ। যার অন্তরে অর্থের লোভ আছে, সম্পদের মোহ আছে, তেমন প্রতিটি মানুষকে আমরা তস্কর বা ডাকাত মনে করি। এই লোভ ও মোহ তাকে মিথ্যাবাদী ও প্রতারক বানায়। তোমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ এই তস্কর বা ডাকাত দলের। অর্থের জন্য যেখানে তোমরা নিজের স্ত্রী কন্যাদের ইজ্জত বিসর্জন দিতে পারো, বন্ধুকে খুন করতে পারো, নিজের জীবন বিপন্ন করতে পারো, সেখানে ওয়াদা বা অঙ্গীকারের কোনো মূল্য নেই। তুমি সেই দুনিয়ার লোক যেখানে অর্থের জন্য মানুষ নিজের ঈমান পর্যন্ত বিকিয়ে দেয়। কিন্তু আমাদের পক্ষে বেঈমানি করা সম্ভব নয়। ভয় বা লোভ কিছু দিয়েই তোমরা আমাদের কাবু করতে পারবে না। আমরা কিছুতেই তোমার অপকর্মের দোষর হব না। এটা অপকর্ম নয়,
এ সম্পদ মিশরের। আমরা সরকারের কর্মকর্তা আহমদ দারবিশের নির্দেশে অভিযানে এসেছি। শোনো আমার অচেনা বন্ধু, তুমি মিশরই নও। তোমার চোখে সমুদ্রের লোনা পানির চমক রয়েছে, নীল নদের পানির চমক নয়। তোমার শরীর থেকে সমুদ্র পাড়ের গন্ধ আসছে। আমি কে সে পরিচয় নেওয়ার দরকার নেই তোমার। আমি ফেরাউন রিমান্সের কবরের অনুসন্ধানে এসেছি, আমাকে সে কবর দেখিয়ে দাও। মার্কলি তার রূপ পাল্টে ফেলল, রাগত স্বরে বলল, নইলে তোমার চোখের সামনে নারীদের আমি লাঞ্ছিত করব। না, এ কাজ তুমি করতে যেও না, এতে তোমার ক্ষতি হবে। আমার লাভ ক্ষতি আমি বুঝব। তুমি কবরের সন্ধান বলবে কি না বলো। ঠিক আছে, কবরের সন্ধান আমি তোমাকে দেব, বৃদ্ধ বলল। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, তুমি ওখানে গেলে জীবিত আর ফিরে আসতে পারবে না। একথা জানার পরও তুমি সেখানে যাবে কি না বলো। তোমাদের লোকেরা কি ওখানে আমাকে হত্যা করার জন্য লুকিয়ে আছে? না, বৃদ্ধ বলল। তোমাদের হত্যা করার মতো আমার কাছে আর কোনো লোক নেই। তোমার লোকেরাই তোমাকে হত্যা করবে, এবং এটাও জেনে রেখো, তোমার লাশ ওখান থেকে কেউ নিতে আসবে না। কি আমার ভবিষ্যৎ বক্তা রে, মার্কলি ব্যঙ্গ করে বলল। এতই যদি ভবিষ্যৎ জানো, তবে নিজেদের বাঁচাতে পারলে না কেন? না, আমি ভবিষ্যৎ বক্তা নই, তবে অভিজ্ঞতার যদি কোনো দাম থাকে তাহলে আমার কথা তোমার বিশ্বাস করা উচিত। এ জীবনে এমন অনেক ঘটনা দেখেছি আমি, যে ঘটনাবলী মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। আমি দেখতে পাচ্ছি মৃত্যু তোমার ঘাড়ে এসে বসে আছে। মার্কলি হো হো করে হেসে উঠল, বলল, জঙ্গলি বুড়ো, আমার মৃত্যু একটু পরে দেখলেও চলবে। আগে বলো, সে কবরটা কোথায়, যার সন্ধানে এই দুস্তর মরু পাড়ি দিয়ে আমি এসেছি। ঠিক আছে, চলো তাহলে, বৃদ্ধ বলল। সেটা কাছেই আছে, এসো আমার সঙ্গে। মার্কলি বলল, একটু অপেক্ষা করো। বুড়োকে অপেক্ষা করতে বলে সে সঙ্গীদের দিকে ফিরল এবং একটু চিন্তা করে ওদের বলল, এই নারীদের কোনো রকম অসম্মান করবে না। এই বৃদ্ধও তার সাথীদের প্রতি নজর রাখবে। যতটা সম্ভব এদের সঙ্গে গল্পগুজব করে বন্ধুত্ব করে নাও। আমি কস্তুরী ও ইসমাইলকে আনতে যাচ্ছি। সে পাহাড় থেকে বেরিয়ে আসার নতুন চেনা সোজা রাস্তায় যাত্রা করল এবং গুহার ভেতরে এসে প্রবেশ করল। গুহা অতিক্রম করে মার্কলি বেরিয়ে এলো বাইরে। চারপাশে ভালো করে তাকিয়ে বুঝতে চেষ্টা করল কস্তুরীদের সে কোন দিকে রেখে এসেছিল। তারপর আন্দাজের উপর ভর করে হাঁটা দিল সে। মাথার উপর প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য। সে উত্তাপ মাথায় নিয়ে একাই হেঁটে চলছে মার্কলি। প্রায় মাইল 2 রাস্তা অতিক্রম করার পর সে জায়গাটা চিনতে পারল। ঠিক এখান থেকেই দলবল নিয়ে যাত্রা করেছিল সে। এবার সে নিশ্চিন্ত হয়ে পাহাড়ের খাঁজে তাঁবুর দিকে এগিয়ে গেল। ওখানে পৌঁছে সে কস্তুরী ও ইসমাইলকে একই তাঁবুতে পাশাপাশি বসে থাকতে দেখল। তার চেহারার রং পাল্টে গেল। সে ধমকের স্বরে ইসমাইলকে বলল, আমি তোমাকে বলে গিয়েছিলাম তুমি ওর মর্যাদা ও সম্মান রক্ষা করে চলবে। তুমি কোন সাহসে ওর পাশে গিয়ে বসছ? ওর কোনো দোষ নেই, বলল কস্তুরী। আমি ওকে ডেকে নিয়েছি। এ নিঃসঙ্গ নির্জন মরুভূমিতে একা একা বেশিক্ষণ থাকলে যে কেউ পাগল হয়ে যাবে। একাকিত্ব অসহ্য হওয়ার কথা বলার জন্য আমি নিজেই তাকে আমার কাছে ডেকে এনেছি। তোমাকে সফরে এনেছি শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য, মার্কলি রাগের সাথে বলল। এজন্য চাহিদা মতো তোমাকে আমি মূল্য দিয়েছি। সে মূল্য পরিশোধ হওয়ার আগ পর্যন্ত তুমি আর কারো সাথে মিশতে পারো না। তোমার ঘরে তুমি 100 জন বাদী রাখলেও এখানে তুমি আমার দাসী। গতরাতে ইসমাইল তার সরল মনে মার্কলি সম্পর্কে যে ধারণা দিয়েছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার প্রমাণ পেল কস্তুরী। বিদায়ের আগে যেসব মিষ্টি মিষ্টি কথা বলে সে তার মন জয় করতে চেষ্টা করেছিল, সে সব মনে পড়ে গেল তার। ছি, এই কি সেই মার্কলি? এখনো গুপ্তধন পায়নি, তার আগে অহমিকার মগডালে উঠে বসে আছে। ঘৃণায় রিরি করে উঠল তার মন। কস্তুরী মর্মে মর্মে অনুভব করল মার্কলির কাছে এখন সে একজন গ্রাহক ছাড়া আর কিছুই নয়। আর তাই মার্কলি তাকে দাসী বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারল। মুহূর্তে কস্তুরীর রানী হবার স্বপ্ন খান খান হয়ে গেল। তার জীবন খুব দীর্ঘ নয়, তবু এতটুকু জীবনে সে বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ পেয়েছে। সে যে পরিমাণ লোকের সাথে মিশেছে, একজন নারী 100 বছর বেঁচে থেকেও
এত লোকের দেখা পায় না। তার এই অভিজ্ঞতাই তাকে দিয়েছে ভালো মন্দ মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা। ইসমাইল তাকে একবারও বলেনি সে ভালো লোক, বরং সে অকপটে স্বীকার করেছে সে একজন ভাড়াটে খুনি। অর্থের বিনিময়ে মানুষ খুন করা তার পেশা। এ অকপটতাই প্রমাণ করে মার্কলির চাইতে মানুষ হিসাবে সে বেশি নির্ভরযোগ্য। এদিকে মার্কলিকেও উপেক্ষা করতে পারছে না কস্তুরী। উপযুক্ত মূল্য দিয়ে মার্কলি তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে। সে টাকা এখনো তার ঘরেই পড়ে আছে। এ টাকা ফেরত না দিয়ে মার্কলির অবাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না। গুপ্তধনের যে লোভ তাকে দেখানো হয়েছে, মার্কলি যদি তা নাও দেয় তবে এখন সে মার্কলিরই সম্পত্তি। কস্তুরী তাই আর কথা বাড়ালো না, চুপ করে রইল। ইসমাইলও এতক্ষণ কোনো কথা বলেনি, চুপচাপ দুজনের কথা শুনছিল আর নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছিল মার্কলিকে। দুজনই চুপ করলে সে উঠে মার্কলির বাহু ধরে একটু দূরে গিয়ে আস্তে করে বলল, আহমদ দারবিশ মনে হয় তোমাকে আমার ব্যাপারে কিছুই বলেনি। আমার সম্পর্কে তুমি কিছুই জানো না, কিন্তু আমি তোমাকে ভালো মতোই জানি। তুমি আমার দেশেরও জাতির মূল কাটতে এসেছ। আমি এত বড় পাপী ভাড়ার বিনিময়ে তোমার সাথে এসেছি, তার মানে এই নয় যে আমি তোমাকে আমার বাদশা মানি। আমি আমার মূল্য 16 আনা তো বুঝে নেবই। যদি গুপ্তধন উদ্ধার হয় তবে তার অংশ আদায় করে নেব। এসব কথা তুমি আমাকে নয়, আহমদ দারবিশের কাছেই বলবে। মার্কলি তাকে কমান্ডারের ভঙ্গিতে বলল, এখানে তুমি আমার অধীনস্থ কর্মচারী। গুপ্তধন যা বের হবে সেগুলো আমার তহবিলে জমা থাকবে। আমি সেগুলো যেখানে চাইব সেখানে নিয়ে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। শোনো সুলাইমান সিকান্দার, ইসমাইল আস্তে করে হেসে বলল, আমি জানি তুমি মার্কলি, সুলাইমান সিকান্দার নও। আমি এক নামকরা অপরাধী তোমাকে সাবধান করে দিচ্ছি। গোয়ার তুমি আমাকে মিশরি মুসলমান বানিয়ে দিও না। আর তোমাকে আরও সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানের মধ্যে জাতীয় চেতনাবোধ জেগে উঠলে সে যদি লাশও হয়ে যায় তবু তার জাতীয় চেতনাবোধ বিসর্জন দেয় না। কোণঠাসা হয়ে পড়লে সে সিংহের চেয়েও সাহসী হয়ে যায়। তোমার ভালোর জন্যই বলছি, আমাকে অপরাধী হয়েই থাকতে দাও, বাড়াবাড়ি করো না। মার্কলি বুঝতে পারল এ লোক গভীর জলের মাছ, একে শত্রু বানিয়ে নেওয়া ভালো নয়। সে ইসমাইলের কাঁধের উপর হাত রেখে বন্ধুর মতো হেসে উঠে বলল, তুমি অযথা ভুল ধারণা করছো। আমি চাই না এক বিলাস সুন্দরী আমাদের সম্পর্ক নষ্ট করুক। এ নারী ভয়ানক চালাক। সে আমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে গুপ্তধনের উপর আধিপত্য বিস্তার করতে চায়। তুমি আমাকে আর শত্রু মনে করো না। আহমদ দারবিশ কি তোমাকে বলেনি সে তোমার সম্পর্কে কি চিন্তা ভাবনা করে রেখেছে? তোমার কি বিশ্বাস শেষ পর্যন্ত তুমি গুপ্তধন উদ্ধার করতে পারবে? আরে পারবো কি, পেয়েই তো গেছি, মার্কলি উত্তর দিল। আমি তোমাদের দুজনকে সেখানে নিয়ে যেতে এসেছি। ইসমাইল তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কস্তুরীও তাকে দেখতে লাগলো। তার চেহারায় ঘৃণা ও রাগের ভাব স্পষ্ট। মার্কলি তার লোককে ডাকলো যাকে উটগুলোর দেখাশোনায় রেখে গিয়েছিল। সে তাকে বলল, উটগুলো একটা অপরটার সাথে বেঁধে নিয়ে এসো, তাঁবুও গুটিয়ে নাও। মার্কলি তাদের সেখানে নিয়ে গেল যেখানে ফেরাউনের গোপন কবরের পাশে অন্যরা তাদের জন্য অপেক্ষা করছিল। কস্তুরী কঠিন এই পাহাড়ের মাঝে এমন শস্যশ্যামল উদ্যান ও মনোরম জায়গা দেখে খুবই বিস্মিত হল। উঁচু এক পাহাড়ের তলদেশে ছোট ঝিলে টলমল করছে স্বচ্ছ পানি। পাহাড়ের বুক থেকে পানির ঝর্ণা ফুটে বেরোচ্ছে। সারি সারি খেজুর বৃক্ষের কচি পাতা দোল খাচ্ছে বাতাসে। কস্তুরী এই প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ল। সে ইসমাইলকে সাথে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। একটু এগোতে তার চোখে পড়ল একটি ছোট শিশুর লাশ। শিশুটির সমস্ত শরীর রক্তে ভেজা। কস্তুরী ভয়ে সিটিয়ে গেল। আরেকটু এগিয়ে দেখল সেখানে আরও দুটো লাশ একসাথে জড়াজড়ি করে পড়ে আছে। লাশ দুটি বড়দের, এদের বুকে এখনো বিঁধে আছে তীর। সে ইসমাইলকে সাথে নিয়ে এক খোলা জায়গায় এসে দাঁড়ালো। এখান থেকেই সে দেখতে পেল এক বিবস্ত্র বৃদ্ধকে সাথে নিয়ে মার্কলি এক পাহাড়ের চূড়ার দিকে উঠে যাচ্ছে। এখানে সে আরও কিছু লাশ দেখতে পেল, তার মধ্যে 5-6টি শিশুদের। লাশগুলোর খোলা চোখে মুখে কষ্ট যন্ত্রণার চিহ্ন। কস্তুরী ছিল আনন্দ ভুবনের বাসিন্দা।
এমন বিভীষিকাময় দৃশ্য কোনোদিন সে স্বপ্নেও দেখেনি। একটি ছোট্ট শিশুর নিষ্পাপ ফুটফুটে লাশ দেখে কস্তুরীর দুচোখ জলে ভরে উঠল। সে ডুকরে কেঁদে উঠল। মার্কলির ৩-৪ জন সঙ্গী কস্তুরীর কান্না শুনে ছুটে এলো সেখানে। কস্তুরীর মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ইসমাইল তাকে ধরে ফেলল। মার্কলির সঙ্গীদের বলল, লাশ দেখে ওর মাথা ঘুরে গেছে। একজন পানি আনার জন্য ছুটে গেল। কস্তুরী আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়ে এলো। সে জিজ্ঞেস করল, এদের কে হত্যা করেছে? কেন এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে? মার্কলির এক সঙ্গী তাকে সব ঘটনা খুলে বলল। কস্তুরী ইসমাইলের দিকে তাকালো। তার চেহারা ফ্যাকাশে। ইসমাইল বলল, আমাদের চেয়ে এ লোকগুলো কতই না ভালো ছিল। যাদের আমরা অসভ্য, উলঙ্গ ও মানুষ খেকো বলছি, এরা কতই না দায়িত্বশীল ও আমানতদার। এই গুপ্তধন রক্ষার জন্য এরা জীবন দিয়েছে, তবুও গোপনীয়তা প্রকাশ করেনি। যদি এরা ফেরাউনের কবর খুঁড়ে সব মালামাল ও ধনরত্ন উঠিয়ে নিয়ে যেত, তবে কে তাদেরকে ধরত? এরা ছিল আমানতদার, দায়িত্ববান ও সরল মানুষ। আমরা নিজেদের সুসভ্য ভালো মানুষ বলি, অথচ এই খুন খারাপি ও ধ্বংসযজ্ঞ আমরাই চালিয়েছি। আমরা ডাকাত ও খুনি। এই সবই মার্কলির কাজ। আমি এই গুপ্তধনের এক কবর্তকও গ্রহণ করব না। এই নিষ্পাপ শিশু ও নিরপরাধ মানুষগুলোকে এমন নির্দয়ভাবে হত্যা করে আমরা যে অভিশাপ কুড়িয়েছি, তার ভাগ আমি নেব না। কস্তুরী বলল, বলতে পারো এই সরল সোজা নিরস্ত্র মানুষগুলোকে অযথা কেন হত্যা করা হলো? মার্কলি বৃদ্ধের সঙ্গে উপত্যকার ওপরে চলে গেল। মার্কলি দেখতে পেলেও তার সামনে ছোট একটি পাহাড় চূড়া। তার গায়ে রোদ লেগে স্ফটিকের মতো চমকাচ্ছে। বৃদ্ধ তাকে বলল, উপরে চলো, সেখানে তোমাকে একটা মস্ত বড় পাথর দেখাবো, যেটি এখান থেকেও দেখা যায়। পাথর তো নয়, যেন ছোটোখাটো উপত্যকা। যদি তুমি ওটাকে সেখান থেকে সরাতে পারো, তবেই তুমি সে দুনিয়ার দরজা দেখতে পারবে, যেখানে ফেরাউন দ্বিতীয় রিমান্সের কফিন ও তার গুপ্তধন লুকানো আছে। সে উঠোনের মতো পাথরকে সেখান থেকে আজ অবধি কেউ সরায়নি। 1500 বছরের মধ্যে কেউ এই পাথর স্পর্শও করেনি। আমরা 1500 বছর ধরে বংশ পরম্পরায় এ কবরের দেখাশোনা করে আসছি। আমি তোমাকে ফেরাউন রিমান্সের মৃত্যু ঘটনা এমনভাবে শোনাচ্ছি যেন তিনি এই কাল পরশু মারা গেছেন। এসব ঘটনার আমার বাপদাদা শুনিয়ে গেছেন, বাপদাদাকে তার বাপদাদা শুনিয়েছেন। এমনইভাবে 1500 বছরের ইতিহাস আমাদের মনের মধ্যে গাঁথা রয়েছে, যে ইতিহাস আমি আমার কাবিলার লোকদের শুনিয়ে থাকি। আমি তোমার সে কথা পরে শুনব। মার্কলি অস্থির হয়ে বলল, এখন উপরে চলো। তারা মস্ত উঠানের মতো সমতল পাথরের উপর উঠে এলো। বুড়ো বলল, এই তোমার কাঙ্ক্ষিত দরজা। এই পাথরের নিচে লুকানো আছে সমস্ত ধনরত্ন। মার্কলি বিশ্বাসই করতে পারছিল না এটা একটা পাথর। তার মনে হচ্ছিল সে কোনো প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে, যে ছাদ পাথর, বালি, সিমেন্ট দিয়ে মজবুতভাবে তৈরি করা হয়েছে। মার্কলি ছাদের চারদিকে ঘুরে দেখল। সেখান থেকে নিচে নেমে এদিক ওদিক ঘুরে দেখার চেষ্টা করল, কিন্তু নীরের ছাদ ছাড়া একে আর কিছুই মনে হলো না। এমন কোনো ফাঁক খুঁজে পাওয়া গেল না যাতে একে পৃথক মনে হয়। কিভাবে এই পাথর সরানো যাবে, এ কথা ভাবতে ভাবতে সে নিচে নেমে এলো। আমি জানি এই পাথর এখানে আলাদাভাবে বসানো হয়েছে, এ কথা তোমার বিশ্বাস হবে না। এখান থেকে দেখলে তা কারোরই বিশ্বাস হবে না। তবে তুমি যদি এর উল্টো পাশে যাও, তাহলে দেখতে পাবে ছাদের একটি ঝুল বারান্দা আছে। পিছনের পাহাড়ের সাথে তা এমনভাবে মিলিত হয়ে আছে যেখানে পাহাড় ও ছাদের অংশ পৃথক বোঝা যায়। এটা মানুষের হাতেরই তৈরি। মানুষের কর্মকুশলতা ও নিপুণতার এ এক অপূর্ব নিদর্শন। এটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটাকে প্রাকৃতিক সৃষ্টি বলে মনে হয়। ফেরাউন দ্বিতীয় রিমান্স নিজের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এটা বানিয়েছিলেন। এর নিচে পাহাড়ের বুকের ভেতর যে দুনিয়া আবাদ রয়েছে, সেটিও ফেরাউন রিমান্স তার জীবদ্দশাতেই তৈরি করেছিলেন। এই জগৎকে বাইরের দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত গোপন রাখার জন্য এই কৃত্রিম পাথরের ছাদ বানিয়েছিলেন। মরার আগ পর্যন্ত এর কারিগরদের তিনি কারাগারে বন্দী করে রেখেছিলেন। পরে ফেরাউনের মৃত্যুর পর তার লাশের কফিন এখানে আনা হয়। প্রয়োজনীয় সামান ভিতরে নিয়ে যাওয়া হয়, ধনরত্ন রাখা হয়। তারপর তার কফিন ভেতরে রাখার পর কারিগরদের সবাইকে হত্যা করা হয়। ফেরাউনকে যারা খোদা মানত, এমন নিবেদিত প্রাণ 12 জন যুবককে এনে এর পাহারাদার নিযুক্ত করা হয়।
সেকালের মিশরের 12 জন সেরা সুন্দরী এনে সঙ্গিনী করে দেওয়া হয় তাদের। সেদিন থেকে তারা কবর ও সম্পদের পাহারা দেওয়া শুরু করে। আজ তুমি যাদের হত্যা করেছ এবং এখনও আমরা যারা এখানে জীবিত আছি, ওই 12 জন পুরুষ ও 12 জন নারীরই পরবর্তী বংশধর। এই বিশাল পাথর কেমন করে সরানো যাবে? মাকলি চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল। এ পাথর সরাতে হবে এই চিন্তা করে এখানে তা রাখা হয়নি। তবে এটা যেহেতু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, মানুষই এখানে রেখেছে, তখন মানুষ চেষ্টা করে তা সরাতেও পারবে বলে আমার বিশ্বাস। আমার দায়িত্ব আমি শেষ করেছি। গুপ্তধন উদ্ধারের অসম্ভব মিশন নিয়ে তুমি এত দূর ছুটে এসেছ। এখন এই দরজা খোলার দায়িত্ব তোমার। তোমাকেই এ পাথর সরানোর বুদ্ধি বের করতে হবে, বলল বৃদ্ধ। মাকলি যত তাড়াতাড়ি সম্ভব কবরের মুখ মুক্ত করার জন্য অধীর ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। বলল, এর সাথে রশি বেঁধে সবাই মিলে টানলে কেমন হয়? সে তাড়াতাড়ি তার লোকদের কাছে ছুটে এলো। তাদের ডেকে বলল, জলদি রশি আনো। তার লোকজন রশি নিয়ে ছুটে এলো। তারপর তার নির্দেশ মতো উপরের ছাদের এক প্রান্তের আংটার সাথে শক্ত করে বাঁধল সেই মোটা রশি। একটা দুটো নয়, অনেকগুলো। এরপর সবাই নিচে নেমে এলো। মাকলি সবাইকে বলল, এসো এবার নিচে থেকে রশি ধরে জোরে টানতে থাকি। তার হুকুম পেয়ে 40-50 জন শক্তপোক্ত লোক সে রশি ধরে টানতে শুরু করলো, কিন্তু তাতে পাথর বিন্দুমাত্র নড়ল না। কিছুক্ষণ টানাটানির পর পাথরের নড়াচড়া বুঝতে না পেরে সে বলল, দাঁড়াও, আমি এ ছাদের ওপর উঠে দাঁড়াই, তাতে করে সামান্যতম নড়াচড়া হলেও বুঝতে পারবো। সবাইকে নিচে রেখে মাকলি এবার উপরে উঠে এলো। সে উঠে আসার পর নিচ থেকে সবাই আবার হেই ও জোরে বলে হেঁচকা টানের চেষ্টা করতে লাগলো পাথরটি সরানোর। সকলের মিলিত টানে একসময় মাকলির মনে হলো পাথরটি নড়ছে। সে চিৎকার করে বলল, সাবাস নওজোয়ান, পাথর নড়ছে, জোরে টানো, পারবে, তোমরা পারবে এ পাথর সরাতে। গুপ্তধন অবশ্যই তোমরা উদ্ধার করতে পারবে। আনন্দে নাচছিল সে। যারা পাথর টানছিল তাদের মধ্যে নতুন জোশের জন্ম হলো। সেই উত্তেজনায় তারা এমন জোরে টান মারল যে পাথরটি কেবল নড়লই না, সামান্য একটু সরেও গেল। তাতে চুল পরিমাণ হলেও একটু ফাঁক তৈরি হলো। মনোবল বেড়ে গেল মাকলি ও তার সাথীদের। তারা সবাই আনন্দ ধ্বনি দিতে শুরু করলো এবং আরও জোরে টানতে থাকলো। পাথরটি আরও একটু সরে এলো। টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ল লোকগুলো। এত টানাটানির পরও পাথরটি সামান্যই সরাতে পেরেছে তারা, কিন্তু সেজন্য কারো আফসোস নেই। মাকলি নিচে নেমে এলো এবং সবাইকে একটু আরাম ও বিশ্রামের জন্য ছুটি দিল। সূর্য কালো পাহাড়ের আড়ালে চলে গেছে। মাকলির কাছে শরাবের বিশাল মজুদ ছিল। সে সেই শরাবের ভাণ্ডার খুলে দিয়ে বলল, তোমরা প্রাণ ভরে পান করো আর ওই পাথর টেনে নামিয়ে আনার শক্তি সঞ্চয় করো। সবাই মদের বোতল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মাকলি আনন্দ উত্তেজনায় নাচছিল তখন। দিলদরিয়া বাদশার মতো সে আবেগদীপ্ত কণ্ঠে ঘোষণা করল, আমি আজ রাতে তোমাদেরকে 2 উট জবাই করে শাহী ভোজ দেব। মদের প্রভাবে কিছুক্ষণের মধ্যে সকলের সারাদিনের ক্লান্তি ও কষ্ট দূর হয়ে গেল। তাদের মনে ফিরে এলো শক্তি ও সজীবতা। এ আনন্দ কোলাহলের মধ্যে সূর্য অস্ত গেল। পাহাড় থেকে একটু দূরে এক মাঠের মধ্যে একটি মশাল জ্বালিয়ে আনন্দ সাগরে ডুব দিল মাকলি ও তার সাথীরা। সন্ধ্যা রাত পার হলো খাওয়া দাওয়া আর বিশ্রামে। রাতের দ্বিতীয় প্রহর। মাকলি ডাকলো সবাইকে। এই রাতের আধারেও পাথর সরানোর কাজে নেমে পড়তে আগ্রহী সবাই। মাকলি বলল, ঠিক আছে, চলো তাহলে। সকলে মিলে আরেকবার জোরে সোরে রশি টানতে শুরু করলো। মাকলি উপরে দাঁড়িয়েছিল। মশালের টিমটিমে আলোয় কবরের মুখ থেকে অল্প অল্প করে পাথর সরে যেতে দেখল। তারা আরও জোরে নানা রকম উৎসাহব্যঞ্জক ধ্বনি দিয়ে বিরতিহীনভাবে টানতে থাকলো পাথরটি। একটু পরে দেখতে পেল পাথরটি হেলে পড়েছে। উৎসাহ আরও বেড়ে গেল তাদের। মাকলি নেমে এলো নিচে। সে একপাশে সরে গিয়ে অভিযাত্রীদের উৎসাহ দিতে লাগলো। লোকগুলো প্রচণ্ড আবেগ ও উচ্ছ্বাস নিয়ে রশির প্রান্ত ধরে টেনে যেতে লাগলো অব্যাহতভাবে। সহসা বিকট আওয়াজ করে নিচের দিকে উল্টে পড়ল বিশাল ছাদ।